আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সন্ধ্যা ৬টার পরে সব দোকানপাট ও শপিং মল বন্ধ। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ১৫টি সংশোধন, ১৬টি যাচাই বাছাই ও ৪টি রহিত করার সুপারিশ। ৫ এপ্রিল সংসদে আলোচনা। দেশে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি নেই। বিদ্যুৎ মন্ত্রী। ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ লাফে বাড়ল ৩৮৭ টাকা। হাম মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়নি স্বাস্থ্যমন্ত্রী। উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু। এবং যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে পেন্টাগন জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প। ইরানকে ধ্বংসের চেষ্টা হলে মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে, হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোববার থেকে সারা দেশে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট, মার্কেট ও বিপণী বিতান বন্ধ করতে হবে। তবে আওতার বাইরে থাকবে ফার্মেসি ও খাবার দোকান। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বৈঠকে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। এছাড়া শুক্রবার থেকে শপিং মল সহ সকল দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। ৬টার পরে কোনো মার্কেট চলবে না। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জ্বালানি সাশ্রয়ে স্কুল পর্যায়ে ইলেকট্রনিক বাস চালু করার প্রস্তাব দেওয়া হয়। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। সরকারি ব্যয় কমাতে আগামী ৩ মাস নতুন কোনো সরকারি যানবাহন, নৌযান কিংবা আকাশযান কেনা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সুপারিশ জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু উত্থাপনের পাশাপাশি ১৫টি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ১৬টি অধ্যাদেশ যাচাই বাছাই ও ৪টি অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে কমিটি। জাতীয় সংসদ অধিবেশনে ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন এই সুপারিশ পেশ করেন। এ বিষয়ে আগামী ৫ এপ্রিল সংসদে আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ৫টি অধ্যাদেশ সংলগ্ন খ উল্লিখিত ২টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে। এটি অধ্যাদেশ সংলাপ গ উল্লিখিত ১১টি অধ্যাদেশ এবং সংলগ্ন গয়ে উল্লিখিত ৩টি অধ্যাদেশ উপর নোট অব ডিসেন্ট দিয়েছেন। মাননীয় সদস্যদের নোট অব ডিসেন্ট গুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো।
জাতীয় সংসদে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম কার্যদিবসে বিরোধী দলীয় নেতা জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিলে এই বিতর্কের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্ধ হয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় বিরোধী দলের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না, এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। এটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াক আউট করার আরো অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংসদে তিনি বলেন, গ্রীষ্মকালে প্রাথমিক জ্বালানি ঘাটতি ও সঞ্চালন সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিভিন্ন স্থানে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছে জানিয়ে তিনি আরও বলেন, রিফাইনারিতে বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি নেই। সরকার নতুন করে অপরিশোধিত তেল কিনেছে, যা এখন দেশের পথে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্বালানি সংকটের উত্তেজনা জাতীয় সংসদেও। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম কার্যদিবসে সদস্যদের প্রশ্নবারে জর্জরিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। খনিজ সম্পদের সমৃদ্ধ এই রংপুর। সংসদ সদস্যরা অভিযোগ করেন, সরকার জ্বালানির কোনো সংকট নেই দাবি করলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে? ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়ব। গ্রাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না এবং কিন্তু দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। দিনে অন্তত 30 থেকে 40টা ফোন পাচ্ছি এলাকায় যে পেট্রোল পাম্প না থাকার কারণে ডিলার যারা বিক্রি করেন, সেই ডিলার যারা বিক্রি করেন তারাও কারসাজি করেন। জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানান, পাম্পগুলোতে প্রতিদিন যে পরিমাণে তেল দেওয়ার কথা সেই পরিমাণে সরবরাহ করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম, একদিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। কিছু কিছু জায়গায় সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি বলেও অভিযোগ করেন মন্ত্রী। ডিলার ইচ্ছা করে যে পালিয়ে যায়, সেটা ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বললে সেই ডিলারকে ধরে এনে সেই তেলগুলো সরবরাহ করতে পারে। আমাদের রিফাইনারিতে তেল আছে, আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশও সাশ্রয় নীতি অনুসরণ করবে। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্ধতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। আর 8টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে এখন সবাই সাশ্রয়ী হয়েছে, সেই জন্য আমরাও সাশ্রয় করার জন্য জনগণকে অনুরোধ করছি। বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, বেসরকারি দৌরাত্ম্য কমাতে সরকার এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু করবে। বিদ্যুতের চাহিদা পূরণে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
দেশে একদিকে জ্বালানি তেলের তীব্র সংকট, অন্যদিকে চলছে মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে গত এক মাসের অভিযানে তেল উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার। জরিমানা হয়েছে 1 কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, এই মুহূর্তে জ্বালানি তেলের মজুদ আছে 2.5 লাখ টন, আরও আনার প্রক্রিয়া চলছে। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। উদ্ধার অভিযান চলছে, রাষ্ট্রের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী যা যা করা দরকার সেভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, এখানে অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নাই, কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আবারও বাড়ল বোতলজাত এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারে এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়িয়ে 1,728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে অটো গ্যাস 61 টাকা 83 পয়সা থেকে বেড়ে 79 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন দামের ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এদিকে তেল নেয়ার ভোগান্তি দিন দিন বেড়ে চলেছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে রাতের মধ্যেই। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকছে বেশিরভাগ পাম্প। এতে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। সে কারণে ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হাম বর্জ্যপাতের মতো এসেছে, এ নিয়ে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এমন স্বীকারোক্তি দিয়ে অনেক শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন। রাজধানীর শিশু হাসপাতালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে হামের উপসর্গ পাওয়া গেছে 685 জনের মধ্যে। একদিনে মারা গেছেন 4 জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা গ্যাভির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি। 2020-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। তার পরবর্তীতেও বাচ্চা জন্ম হয়েছে আমাদের দেশে। ওই সময় অনেক ড্রপ আউট হয়েছে। 4 বছর পর পর মেসিভ ক্যাম্পিং করার কথা, একটা ক্যাম্পিং ফেল করেছে, করতে পারেনি। কি কারণে আই ডোন্ট ওয়ান্ট টু গো বিহাইন্ড, কারো সমালোচনা করতে চাই। দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত এবং প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত না করা এবং জরুরি স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আবেদনে এসব কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার কোনো আইনি সংস্থাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে একটি বিদেশি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিউশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ল ফার্ম এ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের এক মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে প্রসিকিউশন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন, সংসদ পরিচালনায় সরকারি দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে এই নেতা জানান, দাবি আদায়ে রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের আর কোনো বিকল্প নেই। খায়রুল ইসলামের রিপোর্ট। সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই 2 কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। গণভোটে সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এ সময় হামিদুর রহমান আজাদ সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তেল সংকট নাই বলে আবার তেলে যে পরিবহন ব্যয় কমানোর জন্য স্কুল অনলাইন করে দিয়েছে সপ্তাহে 3 দিন। এটা আমাদের মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের গড়িমসি সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তিতে নানাবিধ দ্বিচারিতামূলক আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই নয়, তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত সংস্কারের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। কেন এই কথা বল? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সাথে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 5 আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। সমঝোতা না চাইলে ইরানকে আদিম যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণ জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এই হুমকির সাথে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে পেন্টাগন। ইরানের মজুত করা ইউরেনিয়াম ও খনিজ সম্পদ দখলের আকাঙ্ক্ষাও লুকাতে পারেননি তিনি। জবাবে তেহরান বলছে, তাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে। এদিকে ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম ধস নেমেছে শেয়ার বাজারেও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 20 মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী পক্ষ। যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে তিনি জানান, তাদের হামলায় ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনায় না আসলে দেশটিতে হামলা চালিয়ে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় ছিল, তাই এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। যদিও এর আগে মার্কিন গোয়েন্দা প্রধান এই দাবি মিথ্যা বলে জানান। এদিকে ট্রাম্পের ভাষণে কোনো সুনির্দিষ্ট যুদ্ধবিরতি বা সমাপ্তির পরিকল্পনা ছিল না উল্লেখ করে আইন প্রণেতাদের একাংশ বলেন, প্রেসিডেন্টের এসব দাবির বেশিরভাগই মিথ্যাচার। ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান। কাতার জানায়, তাদের একটি এলএনজি বাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া বাহরাইন তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষের হুমকির জবাবে ক্রমান্বয়ে হামলা আরও বাড়ানো হবে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তবে পুরো অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। ট্রাম্পের ভাষণে যুদ্ধ থামার কোনো ঘোষণা না থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও 5% বেড়েছে। ট্রাম্প
বিজয়ের কথা বললেও বাস্তবে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দখলে নিতে এখনো মরিয়া ট্রাম্প। একই সাথে রেজিম চেঞ্জের যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মুজতবা খামেনি, সেই শাসন কাঠামো এখনো অটুট রেখেছে বলেও মনে করছেন বোদ্ধারা। ফলে যুদ্ধের গতিপথ কোন দিকে যায় তা অনেকটাই অনিশ্চিত। জাহিদুল আলম, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সতর্ক বার্তা দিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। এবার খেলার খবর। জয় এশিয়ান গেমসের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। থাইল্যান্ডের ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজের দল। তবে শুরুতে গোল হজম করে বাংলাদেশ। 15 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আক্রমণ করতে থাকে বাংলাদেশ। 22 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে ব্যবধান 2-1 করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে আরও এক পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই জমে ওঠে। 59 মিনিটে দিন ইসলাম গোল করার পর পরপর 2 গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সরকারি বেসরকারি অফিস সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, সন্ধ্যা 6টার পরে সব দোকানপাট ও শপিং মল বন্ধ। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশে 15টি সংশোধন, 16টি যাচাই বাছাই ও 4টি রহিত করার সুপারিশ। 5 এপ্রিল সংসদে আলোচনা। দেশে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি নেই, বিদ্যুৎ মন্ত্রী। 12 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম 1 লাখে বাড়ল 387 টাকা। হাম মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়নি স্বাস্থ্যমন্ত্রী। উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু। এবং যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে পেন্টাগন, জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প। ইরানকে ধ্বংসের চেষ্টা হলে মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে, হুঁশিয়ারি তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।